দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মালিবাগ কসমোস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী আর্ট ফর এইড রিবিল্ডিং লাইফস। প্রদর্শনী চলবে 5 অক্টোবর পর্যন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি নিয়ে দৃকের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী বুক পেতেছি গুলিকর। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে অমিতাভ সরকারের মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকলার প্রদর্শনী অপ্রাসঙ্গিক। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা, তোমাকে যে প্রজেক্টটা দিয়েছিলাম সেটা শেষ করেছো? না স্যার, এখনো হয়নি। তো কাজ না করে সব ফালতু কথা কেন বলছো? তোমাকে তো এই জন্য অফিসে রাখিনি আমি। আমার কি দোষ স্যার বলেন? আমি তো ক্লায়েন্টকে ফোন করেছিলাম, তারাই বললো আমাকে পরে জানাবে। এভাবেই তো বলবে। এভাবে ঢং করে কথা বললে তো পিছিয়ে যাবেই। আচ্ছা, তুমি ঢং করে কেন কথা বলো বলো তো? তুমি তো ক্লাস 9-এর খুকি না, তাই না? সরি স্যার। হোয়াট সরি? স্যার আমি তাহলে আসি। যাও। আর শোনো, খবরদার আমার সামনে আর কখনো আসি করবে না। তোমার এই আসিতে আমার যা যে অবস্থা। রাত 9টা 30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আমি তো আয়া পড়ছি। আচ্ছা, শরীর বাবার আয়া নেই তো? না ভাই, আমার এই জায়গায় নিয়ে আসছে। নে, বিশ্বাস হইছে? এখন বিশ্বাস হইছে? তোর বউ আর তুই যে এনে সেভ আসস। বন্ধু রে, আমার কত বড় উপকার করছো, তুই নিজে জানোস না। ওইসব বন্ধু নাটক করিস না। তুই যে আমার কি বিশ্বাস করস এটা আজকে আমার জানা হয়ে গেছে বন্ধু। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় অভিনেতা শফিক খান দিলু। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার তো খুব ভালো লাগছে, আপনাকে দেখেই মনটা ভালো হয়ে গিয়েছে। আচ্ছা, এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক জোনাকির আলো, যেটা মুসাফির রনি পরিচালনা করেছেন, এবং সেখানে আমরা আপনাকে দেখছি একটি বিশেষ চরিত্রে। তো কেমন লাগছে জোনাকির আলোতে কাজ করে? জোনাকির আলোতে কাজ করে মানে ব্যতিক্রম ধর্মী একটা উপলব্ধি আমার মধ্যে আসছে। সেটা হচ্ছে জোনাকির আলো পাপ্পুরাজের লেখা। তার লেখনীতে আমাদের জীবনের চারিদিকে কি ঘটছে বা আমরা কি করতে চেয়েছিলাম, কি করতে চাচ্ছি, এইগুলাই ফুটে উঠছে আর কি বিভিন্ন ধারায়। ধারা বলছি এই জন্যে, যেমন মনে করেন একটা পরিবার আছে, যে মনে করেন যে বাবা মা তার সন্তানদেরকে সর্বস্ব উজাড় করে দিয়ে মানুষ করতেছে, লেখাপড়া শিখাচ্ছে, জমি বিক্রি করতেছে, তারপরে স্বর্ণ বিক্রি করতেছে, এমন সময় দেখা যায় ভিটে মাটিও বন্ধক রেখে ছেলে মেয়েকে মানুষ করতেছে। কিসের আশায়? সুখের আশায়। একদিন হয়তো ছেলে মেয়ে সংসারে হাল ধরবে, তারাই আমাদেরকে দেখবে। বাস্তবে কি সেটা হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? তারা
গ্রাম থেকে শহরে চলে আসতেছে, শহরে পড়াশোনা করতেছে, সেই পরিবেশে তারা বড় হচ্ছে, গ্রামের পরিবেশটা তখন তারা ভুলে যাচ্ছে। জি বাবা মা যখন অসহায় হয়ে ছেলের কাছে আসতেছে শহরে, আসলে ছেলে কি সেই বাবা মার সেই সম্মানটুকু রাখছে? রাখছে না। কি করতেছে? বাবাকে কাজের লোকের মতো খাটাচ্ছে, মাকে দিয়ে রান্না করাচ্ছে, এই সমস্তই করাচ্ছে। তখন হয়তো মানে তাদের কর্তব্য কাজটা ভুলে যাচ্ছে। এই একটা পরিবারের চিত্র ফুটে উঠতেছে। জি এটা কত দূর গেছে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এইটাই হচ্ছে এক পরিবারে। তা আরেক কিছু কিছু পরিবার আছে যেখানে মনে করেন যে বাবা মা, মনে করেন আমি মানে বড় ছেলে, সেখানে দেখতেছি যে আমি ভাই বোনের প্রতি আমার দুর্বলতাটা বেশি। আচ্ছা। যে আমার ভাই বোন কি করে মানুষ হবে, ভাই বোনকে লেখাপড়া করাচ্ছি, এদিক দিয়ে আমি বিয়ে শাদী করছি, আমারও সন্তানাদি হয়েছি, প্রাইমারি স্কুলে যাচ্ছে কি কেজি স্কুলে যাচ্ছে এটা কিন্তু আমি খেয়াল করতেছি না, আমি পড়ে আছি ভাই বোন নিয়ে। ভাই বোনকে কিভাবে এস্টাবলিশ করতে হবে, বাবা মারা যাওয়ার আগে হাতে ধরাই দিয়ে গেছে যে আমার অবর্তমানে তোর ভাই বোনকে দেখিস। আচ্ছা ভাই বোন উচ্চ শিক্ষায় শিক্ষিত করতেছি, ভাই চলে গেছে কানাডায় কি আমেরিকায়, বোনকে বিয়ে শাদী দিয়ে দিছি, এই সমস্ত করতে যায় দেখা গেল যে আমার সর্বস্ব কিন্তু আমি শেষ করে দিছি, কিন্তু নিজের সন্তানের দিকে আমি তাকাইনি। জি তারা ওই গ্রামে থেকেই মানবতর জীবনযাপন করতেছে। এবং এবং সেই বক্তব্যগুলোই আসলে এই নাটকটিতে তুলে নাটকটায় ধরা ফুটে হয়েছে। আচ্ছা, এখানে আপনি সহশিল্পী হিসেবে কাদেরকে পেয়েছেন জোনাকির আলোতে? জোনাকির আলোতে বললাম না যে কয়েকটা সাইড আছে, এই সাইডের মধ্যে সহশিল্পী হিসেবে সূচনা শিকদারকে পেয়েছে আমার স্ত্রী হিসেবে, তার বাড়িওয়ালা পেয়েছি মাসুম বাসার, তারপরে মনে করেন তার মেয়ে আছে। তো এখানে বাড়িওয়ালারা হয় কি, দেখা গেল যে আমি বাড়ি ভাড়া দিয়ে রয়ে গেছি, আমার স্ত্রী তার বাপের বাড়িতে রয়ে গেছে, অনেক দিন পরে আসলো, এসে আমাকে নানানভাবে নাজেহাল করতেছে। জি আইসে খুঁজতেছো, কোথায় কি খুঁজতেছো, না দেখতেছি ঘরে কেউ আসে নাকি, দীর্ঘদিন ছিলাম না, তোমার তো আবার তুমি তো অন্য ধরনের, তোমার মানে আমাকে নানান ধরনের সন্দেহ করে। জি আমাকে না না বিয়ে শাদী করি না, তুমি সে চিন্তা করো না, করতে কতক্ষণ, টাকা পাঠাও না, খবর নাও না, খোঁজ নাও না, মানে এই ধরনের ঝালাপালা। হ্যাঁ। এর মধ্যে হয় কি, এটা এক ধরনের ভালোবাসাও আছে যে তার হাজবেন্ডকে বাজায় দেখার জন্যে। মাসুম বাসার হচ্ছে আমার ভাড়াটিয়ার শ্বশুর, তার আবার স্ত্রী নাই, সে আবার মনে করেন যে আমার স্ত্রীর সঙ্গে কথা বলে, সাথে কথা বলে, এই কথা বলে, কথা তেমন এটা জোরালো না, তার সুখ দুঃখের কথা বলে, এইটা আমি নেগেটিভ ওয়েতে নিয়ে নেই। কি রে, আমার ওয়াইফের সঙ্গে ওর কি, আচ্ছা এই তো বাইদে গেল, আপা একদিন চলেন আপনারা কফি খাওয়াতে নিয়ে যাবো, কফি খাইতে ওনার সঙ্গে যাবা কেন তুমি, কি ব্যাপার? আমি সেটার পরকীয়া হিসাবে ধরে নিই, আসলে কিন্তু জিনিসটা কিচ্ছুই না। তো এই এই জিনিসটা হচ্ছে একটু বিনোদন দেওয়ার জন্য এই অনেকটা পরিবারটাকে হাস্যরসের হ্যাঁ মাধ্যমে আনা হয়েছে, যে বক্তব্যগুলোকে একেবারে তুলে তো ধরা। শুধু হয় না। যেমন আরেকটা পরিবার আছে, যেমন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মানে দুই গার্জেনের, এক গার্জেনের কিন্তু তাদের ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে না, তখন ওরা করে কি, মানে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। জি শহরে যে বন্ধুর কাছে আসবে, বন্ধু আর বস্তিতে থাকে, আর সে বন্ধুকে পায় না, পায় এক মহিলাকে, তো মহিলার ক্যারেক্টার অভিনয় করছে মনিরা মিঠু। সেখানে দেখা গেল যে মনিরা মিঠু মেয়েটাকে আটকিয়ে ফেলে, আটকিয়ে ফেলার পর ছেলেটা তো পাগলের মতো হয়ে যায়, সে প্রমাণ করার জন্য হন্য হয়ে ঘুরে বেড়ায় যে ওকে আমি ভালোবাসি, ওকে আমি জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই, জি সেই জন্য আমি ঢাকা শহরে আসছিলাম, আমি আমার বন্ধুর কাছে। তো এইটা এক সময় যখন হয়ে যায়, মনিরা মিঠু এটা ঠিকঠাক করে দেয়, বিয়ে শাদী দিয়ে দেয়। এখন ওই ছেলেকে খুঁজতেছে তার অন্য অন্য ভাই ব্রাদাররা খুঁজতেছে, আচ্ছা কেন, ওর নামে অনেক বিষয় সম্পত্তি হ্যাঁ। আছে, ওকে মেরে ফেলে দিয়ে ওইগুলো করবে। মানে মানে ভোগ দখল নাটকটির করে। মধ্যে অনেকগুলো পরিবারের অনেকগুলো, গল্পগুলো চারটে উঠে পাঁচটা এসেছে। পরিবার আছে। আচ্ছা, আপনার কাছ থেকে শুনতে তো ভীষণ ভালো লাগছিল। নাটকটির গল্প তো আরো বড়, নিশ্চয়ই সামনে আমরা অনেক কিছু দেখব। অনেক কিছু দেখব। কিন্তু এখন যে পর্যন্ত এসেছে নাটকটি, এখন তো আসলে অনেকগুলো ইউটিউব কন্টেন্ট আছে কিংবা ওটিটি প্ল্যাটফর্মের কাজ আছে, অনেক কাজের ভিড়ে আসলে টেলিভিশন নাটকগুলো যখন টেলিভিশন প্রচারিত হয় সেখান থেকে সাড়া যেমন পান, আবার এগুলো পরবর্তী থেকে ইউটিউব বা ফেসবুকে যখন আপলোড হয় তখন আর এক রকম সাড়া পান। কেমন দেখছেন আসলে, দর্শকরা কিভাবে গ্রহণ করছে? আসলে একটা ব্যাপার কি, দর্শক কিন্তু ভ্যারাইটিস, এক একজনে এক একটা জিনিস পছন্দ করে। জি যেমন দেখে ফলের মৌসুমে দেখবেন কেউ বলে যে আমার আম খেতে খুব ভালো লাগে, আবার আরেকজনে বলবে আমার কাঁঠাল খেতে খুব ভালো লাগে, আবার আরেকজনে বলবে যে না লিচুটা আমার কাছে খুব ভালো লাগে। জি ওটিটি প্ল্যাটফর্মের পাবলিক আলাদা, দর্শক আলাদা, বর্তমান যে নাটকগুলো চলতেছে এর দর্শক হচ্ছে আলাদা। কিন্তু আমাদের জোনাকির আলো, মুসাফির রনির পরিচালনায় যে জোনাকির আলোটা প্রচারিত হচ্ছে,
আমাদের এই প্রিয় চ্যানেলে। তো এটা দেখার জন্য কিন্তু মিডিয়াম শ্রেণীর দর্শকের সংখ্যাই বেশি, আচ্ছা। যারা মানে বয়স্ক এবং যারা সংসার নিয়ে যারা মানে হ্যারাসমেন্টের মধ্যে আছে, সংসার নিয়ে যারা ভাবে, এরাই নাটকটা দেখে। প্রায় আমাকে ফোন করে যে এটা কে লিখতেছে, কে পরিচালনা করতেছে, রে ভাই কোথায় তোমরা এটা করো, আচ্ছা। আমি একদিন এসে দেখবো, ওনার সঙ্গে কথা বলবো। বাহ। কেন? কারণ আমার জীবনের সঙ্গে একদম মিশে গেছে রে ভাই। বাহ। অনেকে মানে কান্দে দিছে পর্যন্ত। ওই যে আবুল হায়াত সাহেব আছেন, শ্রদ্ধেয় অভিনেতা, হ্যাঁ। উনি তো সেই বাবার ক্যারেক্টারটা করতেছে, যে যে নির্যাতিত বাবা। তো এই সমস্ত হচ্ছে, তো সারা পাচ্ছি খুবই। আর সবচেয়ে ওটিটি প্ল্যাটফর্ম বললেন বা ওয়েব সিরিজ বললেন, এগুলো তো ভিন্ন প্রকৃতির একটা হ্যাঁ, ব্যাপার। এর এর সঙ্গে দর্শকটাও আলাদা থাকে। দর্শকটাও আলাদা থাকে। আচ্ছা, আর নাটকের শুটিং কোথায় হচ্ছে? উত্তরাতে? নাটকের শুটিংটা উত্তরাতেই হচ্ছে এবং বিভিন্ন লোকেশনে। ও, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের নাটক করে থাকি, যে অনেক সময় বাজেটের একটা থাকে, স্বল্পতা থাকে। স্বল্পতা থাকে, তখন দেখা যায় যে ডিরেক্টরের কোনো গতি থাকে না। জি। উনি তখনই একটা হাউসকেই ঘুরিয়ে ফিরিয়ে, মানে ওই একটা হাউসকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করেন। চেষ্টা করা হয়। কিন্তু আমাদের এই মুসাফির রনিকেই দেখলাম উনি 4-5টা হাউসকে উনি ব্যবহার করেছেন। বাহ। বস্তিতেও গিয়েছেন উনি, তারপরে আমাদের বাড়িটা আলাদা, তারপরে আরেকটা পরিবার আছে তার বাড়িটাও আলাদা। তো এইভাবেই উনি মানে কোনো কিছু ছাড় দিচ্ছেন না। আপনার সাথে কি মুস্তাফির রনি ভাইয়ের কাজ এর আগে হয়েছে, করা হয়েছে, না এবারই প্রথম? মোসাফির রনির কাজ এর আগেও করা হয়েছে এবং সেটা খুবই অল্প পরিসরে। আচ্ছা। অল্প পরিসরে মানে ওনার মানে এত বড় কাজ করার সৌভাগ্য আমার হয়নি, এই প্রথম। তারপরে উনি আরেকটা করেছিলেন, সিরিজ করেছিলেন মানে বাচ্চাদেরকে নিয়ে। তো উনি অ্যাসিস্ট করেছিলেন, তা ওনার আন্ডারে তখন আমি কাজ করেছি। মানে বেকার হিসাবে খুব ভালোই বলবো আমি, অসাধারণ খুব একজন মজার, মানুষ। অসাধারণ মানুষ। যারাই তার সম্পর্কে কথা বলেছে সবার কাছ থেকেই আমরা মুস্তাফির রনি সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি। একটু জানতে চাইবো এবার যে এই জোনাকির আলো ধারাবাহিকটি তো প্রচারিত হচ্ছে, এছাড়া অন্যান্য আর কোন কোন ধারাবাহিকে আপনার কাজ করা হচ্ছে? আসলে এছাড়া আমি আর ধারাবাহিকে কাজ করতেছি, মনে করেন বাউকুমটা বাতাস, এটাতে করতেছি, এটা মানস পালের লেখা। আরেকটা করতেছি অচিনপুর, আচ্ছা। অচিনপুরটা করতেছি। তারপরে আরেকটা করতেছি আপনার যে হাবুর স্কলারশিপ, এটাও করতেছি। আর আছে চিটার অ্যান্ড জেন্টলম্যান, আচ্ছা, এই একটা চিটার অ্যান্ড ধারাবাহিক। জেন্টলম্যান। বাংলাদেশ টেলিভিশনের একটা সিরিয়াল করতেছি আর কি, হ্যাঁ। ফেরারি সুখ। এটা বর্তমানে প্রেক্ষাপটে ওইখানের ক্যারেক্টার থাকে, আমি একজন মানে কি বলবো আর দুর্নীতি সঙ্গে জড়িত থাকি, ও, টাকা পয়সা মানে আমার বস সব সহ ধরা খাই আর কি। ওই ধরনের একটা সিরিজ চলতেছে আর কি। আর আচ্ছা। আমাদের সবচেয়ে বড় কথা কি, দেখার সময়টা হয় না। হ্যাঁ, নিজের কাজ নিজে দেখার সময়টা হয় না। যখন আমরা এটা করি, ইউটিউব যখন আসে তখন আমরা দেখি, কিন্তু যখন আর আমি আবার একটা ব্যাপার হচ্ছে কি, স্ক্রিপ্টটা খুব পড়ি। হ্যাঁ, স্ক্রিপ্টটা এটা তো পড়তে জানি হয়। আপনার সম্পর্কে, স্ক্রিপ্টটা খুব ভালোভাবে পড়েন আপনি, রপ্ত এটা করেন। পড়তে হবে। কিন্তু যখন কোনো ধারাবাহিক নাটক প্রচারিত হয় তখন আসলে ইম্প্রোভাইজের ব্যাপারটা চলে আসে কি? স্ক্রিপ্টটা আগে দেওয়া হয় কি, নাকি জাস্ট অন দ্য স্পটে গিয়ে ইম্প্রোভাইজ করে কাজ করা হয়? না, ইম্প্রোভাইজ করে কাজ করাটা আগে ছিল, এখন বর্তমানে ইম্প্রোভাইজ করার কাজের সংখ্যা কমে গেছে আর কি। এখন ডিরেক্টর প্রডিউসাররা চান যে একটা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা নাটকটা করি। আচ্ছা। আর তারপরে ব্যাপারটা হয়েছে যে ওই ইম্প্রোভাইজের ব্যাপারে অনেক সময় ছোট একটা সিন থাকে, ওইটাকে বড় করতে গেলে যে ইম্প্রোভাইজটুক দরকার এটা করা যায়, তো সুবিধা খুব একটা হয় না। এটা করা যায় এবং খুব যারা পারদর্শী তারা হয়তো এই ব্যাপারে খুব পরিপক্ক আর কি, পারে আর কি। অনেক নির্মাতার কাজ আপনার করা হয়েছে এবং খুব সৌভাগ্যবান মনে করা উচিত মনে হয় আমার কাছে যে আপনি শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের নির্মাণেও কাজ করেছেন। সেই অভিজ্ঞতাটা একেবারে আলাদা ছিল। কি মনে হয়েছে? আসলে একটা ব্যাপার হচ্ছে কি, যে আমি আগে একটা কথা বলে নিই, যে এনটিভিতে বসে আমি আপনার সঙ্গে কথা বলছি, আমার শুরু কিন্তু এনটিভি থেকেই। বাহ। আমার প্রথম নাটক মানে অভিনীত নাটক। অভিনীত নাটক। জি। আর হুমায়ুন স্যারের কাজ আমার খুব একটা করা হয়নি, ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল একদম শেষের দিকে, জি। যার জন্য আমি একটা টেলিফিল্ম করেছিলাম পদ্ম, খুব নাম করা একটা টেলিফিল্ম। তখনই বলছিল যে তোকে নিয়ে আমি আরও অনেক কাজ করবো। আরেকটা নাটক করেছিলাম হুমায়ুন স্যারেরই, আর কালা কৈতর নাম একটা ধারাবাহিক ছিল,
ওটা করেছিলাম। এই 3-4টে কাজ স্যার আমি করেছি আর কি। তারপর তো স্যার অসুস্থ হয়ে গেল। তারপর ওই যে উনি ওই ঘেটুপুত্র ওইটা করতে গিয়ে আমার সঙ্গে একটা গ্যাপ হয়ে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা। তারপর ওনার সঙ্গে আমার যোগাযোগ ছিল, তারপর তার বলারই আপনার অবকাশ নেই। শৈশবটা কেমন ছিল? টাঙ্গাইলে মির্জাপুরে তো আপনার দেশের বাড়ি, তো সেখানে শৈশবটা কিভাবে কাটতো বা সেই সময়টা কেমন ছিল? শৈশবটা টাঙ্গাইলে আমি পড়াশোনা খুব একটা করি নাই। আমার শিক্ষা জীবন শুরু হয় খুলনা থেকে। জি। বাবা স্বাস্থ্য বিভাগে চাকরি করতেন, সেই সুবাদে আমি খুলনা ক্লাস 2-তে ভিক্টোরিয়া স্কুলে পড়তাম। তারপরে ক্লাস 3-তে বাবা ট্রান্সফার হয়ে যায় যশোর। যশোরে পড়াশোনা করছি 1 বছর ক্লাস 3-তে মুসলিম একাডেমি স্কুলে। ক্লাস 4-এ আমি পড়াশোনা করেছি মাগুরা পিটিআই স্কুলে। আচ্ছা। বাবা তখন মাগুরা পিটিআইতে। তারপরে 5-6-এ পড়ছি আমি খুলনা এখানে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। তখন স্বাধীনতা যুদ্ধ লাগে, লিবারেশন শুরু হয় আচ্ছা। 71-এ। তারপর আমি গ্রামে চলে যাই। গ্রামে আমি পড়াশোনা করে ওখান থেকে এসএসসি পাশ করে আবার খুলনাতে এসে আমি সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হই। শিক্ষা জীবন ওখানেই শেষ করি। আচ্ছা, তার মানে বিভিন্ন জায়গায় থাকা হয়েছে, মানে বাবার চাকরির সূত্রে হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনার থাকা হয়েছে। এই যে নাটকের সাথে যুক্ত হবার যে ব্যাপারটা বা মঞ্চ নাটকে যে যুক্ত হবার যে চিন্তাটা, এটা আসলে কিভাবে আপনার মধ্যে আসলো? আসলে হয়েছে কি যে নাটক, থিয়েটার, গান বাজনা আমি অনেক আগেই ভালোবাসতাম। গান বাজনাও করেছি অনেক। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমার প্রথম নাটক শুরু হয় আনোয়ারের রামচোর দিয়ে। ক্লাস 5-এ একটা গল্প ছিল আনোয়ারের রামচোর। ওইটা আমরা অভিনয় করে করে দেখাতে যে কিন্তু নাটকের প্রতি ইন্টারেস্টেড হয়ে মানে সেটা স্কুলে? যাই স্কুলে। আচ্ছা তারপরে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমি প্রথম স্টেজে উঠি। আচ্ছা তখন আমি ছোট্ট ছিলাম, তখন ওই গানের অনুষ্ঠানে গান গেয়েছিলাম আর কি। আচ্ছা। অর্ধেক গিয়ে স্টেজ থেকে দৌড় দিয়ে পালাই চলে গেছিলাম, মানে বাকিটুকু মনে ছিল না। হ্যাঁ, তারপর একজন অভিনেতা হিসেবে নিজের যে আত্মপ্রকাশ, সুবচনের সাথে আপনি এই দলটার সাথে অনেক দিন হলো কাজ করছেন। অনেকদিন। এবং আমরা জানি যে আপনার যে পরিবারে মানুষ আছেন যারা সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন, শ্রদ্ধেয় খালেদ খান, রুনা খান, ইনারা আছেন আপনার। তো সেই জায়গা থেকে আসলে আগ্রহটা কিভাবে তৈরি হলো, যে আপনার মনে হলো কেন যে একজন অভিনেতা হতে চান, এই জায়গাতে আসতে চান? আসলে হয়েছে কি যে সুযোগটা এসে যায় আর কি। তা আমি চাকরির সুবাদে, আমি টেক্সটাইলের সঙ্গে জড়িত ছিলাম, চাকরির সুবাদে আমি রূপগঞ্জে ছিলাম। ওখানে যে কোনো একটা কারণবশত আমি চাকরি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমি শ্রদ্ধেয় আমার যে প্রয়াত অভিনেতা খালেদ খান, ওনার সঙ্গে দেখা করতে আসি। তো ওনার একটা প্রোডাকশন হাউস ছিল। তখন আমার বললো যে তুই ওইখানে বসে একটু এটা দেখাশোনা কর, আমার সহযোগিতা কর। তখন ওনার ওইখানে যেয়ে আমি দেখাশোনা করতে লাগলাম। করতে করতে একদিন এক সালে আহমেদ, উনি অসুস্থ ছিলেন, উনি আসতে পারেননি। একটা নাটক হচ্ছিল, উনি ক্যারেক্টার করেছিলেন রোনা খানের চাচার ক্যারেক্টার। আচ্ছা। তখন আমাকে বললো যে এই ক্যারেক্টারটা তুমি করো। ওটা ডিরেক্টর ছিলেন নাহিদ আহমেদ পিয়াল। আমি বললাম যে ভাই আমি তো ক্যামেরার সামনে কখনো আসিনি। তখন বললো যে করেন না। তোর মাথার চুলগুলো কাঁচা ছিল। তখন চুল টুল পাকাইটাকে সুন্দর করলাম, 3-4টে সিন করলাম। তাহলে ভাই হয়েছে কিছু। তখন বললো যে আপনার দেখে তো মনেই হয়নি যে আপনি কোনদিন ক্যামেরার সামনে আসেননি। এইটা যখন এই এনটিভিতে যায় তখন আমাকে বলছিল আমার শ্রদ্ধেয় ওই যে মোস্তফা কামাল, উনি বলছিলেন যে এই লোকটা কে। আচ্ছা। তখন বলছিল তো যুবরাজের ভাই, বলে ওকে দিয়ে একটা নাটক করাও। বাহ, সেই শুরু হলো। সেই শুরু হয়। তারপর আপনার একটা বিজ্ঞাপন ছিল, অমিতাভ রেজার কাজ ছিল, ছিল 99% ভালো, এবং সেখান থেকে তো আপনার আসলে আর পেছনে ফিরে, মানে অভিনয়ের জায়গাতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই কাজের সাথে কিভাবে যুক্ত হয়েছিলেন? সেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিলাম, খালেদ ভাই আমাকে পাঠিয়েছিল অমিতাভ রেজার অফিসে যে কোনো একটা কাজে। তখন ওনার অফিস ছিল বনানীতে। তখন আমাকে দেখে বলতেছে এই ওই যে ওই দিলু ভাইকে ওই স্ক্রিপ্টটা দাও তো। হ্যাঁ হ্যাঁ। তখন ওখানে অনেকে বসা ছিল, তখন আমাকে দেখলাম, এটা পড়লাম, পড়ারও বললো যে এটা অভিনয় করে দেখাও। তখন আমি বললাম যে এই তো আমাদের শিরিন মা, হ্যাঁ ছেলে তো হিরো, একবারে হিরো, যেমন উঁচা লম্বা তেমনি তার গায়ের রং। ছেলে ট্যালেন্ট পুলে আমেরিকা থেকে MBA করেছে, আধুনিক ছেলে, ছেলে 99% ভালো, শুধু নাইট ক্লাবে যায় মাঝে মধ্যে, আধুনিক ছেলে তোর। এইটা বলার বলতেছে
ফাইনাল দিলু ফাইনাল। ওই 3 দিন পরেই এই বিজ্ঞাপনটা করলাম আর কি। করার পর দেখলাম যে না, ভালোই সারা। তারপরে অনেক বিজ্ঞাপন করছি, অনেক করছি, নাটক এবং নাটক লিখেছেনও আপনি অনেক, এবং এখনো লেখা হচ্ছে। হ্যাঁ, নাটক টুকটাক সবারই একটা না প্রত্যাশা থাকে, আপনার কোনো প্রত্যাশার জায়গা আছে? আসলে হয়েছে কি, মানুষের প্রত্যাশার কিন্তু শেষ নাই, শেষ নাই। তখন মনে হচ্ছে যে সমস্ত নাটক করি, যে সমস্ত স্ক্রিপ্ট হাতে পাই, তা আমি চিন্তা করি আমি একটু চেষ্টা করি না, পারি কি না। তখন আমি একটা নাটক লিখলাম, জাতের মেয়ে কালো ভালো। এটা যখন আমি দিলাম একটা টেলিভিশন চ্যানেলে, তখন ওরা বললো যে এই নাটক তো ভালো, তো ওইটা করলো। আচ্ছা, করার পর যে ভিউ বলে যে একটা কথা আছে, সেটা দেখলাম যে 1 মাসে 22 লক্ষ ভিউ। বাহ, চমৎকার। তো বললো যে এটা পার্ট 2 করেন। তখন পার্ট 2 করলাম বিআই সাহেব করলাম পার্ট 2, ওটাও দেখলাম যে 20-22 মতো হয়ে গেল। মানে এভাবেই আসলে ভালো কাজের সাথে এতগুলো বছর ধরে থেকে এসেছেন, সামনের দিনগুলোতেও থাকুন, এটাই প্রত্যাশা করি। আজকে আমাদের আয়োজনে এসেছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। এনটিভি কর্তৃপক্ষ, কলাকুশলী যারা আছেন তাদেরকেও ধন্যবাদ আমাকে আজ দুপুরের এই অনুষ্ঠানে আনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।